নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ। আজকে আমি মাশরুম বানাবো। তো মাশরুম কে কে খেতে পছন্দ করো শেষে অবশ্যই কমেন্টে জানিও। যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। নতুন পুরনো সকল বন্ধুদের অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার আর লাইক করার। তাড়াতাড়ি কথা বলতে গিয়ে অনেক সময় আমার কথা আটকে যায়, তারই নমুনা একটু আগেই তোমরা দেখে নিলে। তো দেখো মাশরুমগুলো কিন্তু আমি ধোয়ার আগে কাটার আগে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এইভাবে সুন্দরভাবে কেটে নিচ্ছি। আমার কিন্তু মাশরুম যে কোনোভাবেই রান্না করো না কেন ভীষণ ভালো লাগে খেতে। তো দেখতে পাচ্ছ মাশরুমটা আমার কাটা হয়ে গেছে। আলুগুলো আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আমি আলু দিয়ে মাশরুমটা বানাবো। অনেকে হয়তো শুধুও বানাও, তবে যদি কেউ এখনও আলু দিয়ে না বানিয়ে থাকো মাশরুম, তাকে বলবো সে অবশ্যই একবার অন্তত আলু দিয়ে মাশরুমটা বানিয়ে খেও, খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি কড়ার মধ্যে তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পর ছোট্ট ছোট্ট আলুগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে নিলাম। আলুটা দিয়ে নেওয়ার পর একটু লবণ আর একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পর আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলো কিন্তু এখানেই 80% মতো সিদ্ধ হয়ে গেছে। বাকি 20% যখন রান্নাটা হবে তখনই সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তারপরে কড়ার মধ্যে তেলেতে আমি কেটে রাখা মাশরুমগুলোকে দিয়ে দিলাম। মাশরুমগুলোকে দিয়ে নিয়ে এবার একটু ভালোভাবে ভেজে নেব। তোমরা হয়তো অনেকেই আছো যারা মাশরুম না ভেজেই রান্না করো, অবশ্যই অনেকে আছো। কিন্তু আমি বলবো যদি মাশরুমের দ্বিগুণ স্বাদ পেতে চাও তাহলে মাশরুমটা অবশ্যই ভেজে একবার রান্না করে দেখো। দুটো রান্নার স্বাদই কিন্তু আলাদা হবে। এটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে। এই দেখো ভাজতে ভাজতে যখন দেখবে একটু জলটা দেখবে মাশরুম থেকে ভাজার সময়তে কিন্তু একটু জল বেরাবে। সেই জলটা সেই ফেনাটা যখনই কেটে যাবে আর এরকম তেল পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে তখনই কিন্তু মাশরুমটা তুলে নেবে। খুব বেশি যে ভাজারও প্রয়োজন নেই, কিন্তু খুব বেশি ভেজে ফেলো না, একবারের জন্য সেই চুপসে যায় এরকম যেন না হয়, একটু মিডিয়াম রেখো। ব্যাস। তারপরে কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে নিলাম। গোটা গরম মশলার ফোড়ন দিয়ে নিলাম। গরম মশলা বলতে তো তোমরা জানোই, এলাচ, দারচিনি আর লবঙ্গ। একটু তেজপাতা দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা তোমরা চাইলে কেটে দিতে পারো, আমি আর দিইনি ঝাল হয়ে যাবার ভয়ে, কারণ ছেলে খাবে ওই জন্য। তারপরে এই দেখো একটা পেঁয়াজের, একটা নয়, হ্যাঁ একটাই পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। সেই পেঁয়াজটাকে কেটে নিয়েছি, কেটে নিয়ে এরকমভাবে ভেজে নিলাম। আর একটা পেঁয়াজকে আমি এরকম পেস্ট বানিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটাকেও দিয়ে নিলাম। দিয়ে নিয়ে খুব সুন্দরভাবে এই মশলার সাথে মিশিয়ে নিলাম। যে যেমন মাশরুম নেবে সে সেই রকম কিন্তু মশলা দিয়ে এখানে ব্যবহার করো। ব্যাস। তারপরে এবার তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটা আর খুব সুন্দরভাবে কষিয়ে নেব। পেঁয়াজটা কষাতে একটু সময় লাগবে, কারণ যেহেতু এটা বাটা পেঁয়াজ, তার জন্য কিন্তু এই পেঁয়াজটা কষাতে একটু সময় লাগবে। তাই একটু সময় নিয়ে কষিও, তাতেই কিন্তু এটা সুন্দর লাগবে খেতে। ব্যাস। বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। যখন দেখব খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখানে পরিমাণ মতো আদা আর পরিমাণ মতো রসুনের পেস্ট আমি দিয়ে নেব। যতটা পরিমাণের এখানে দেখো খুব সুন্দরভাবে কিন্তু তেলটা ছেড়ে এসছে, মশলাটা পেঁয়াজটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই সময় দেখলেই পেলে আমি রসুনের পেস্টটা দিয়ে নিলাম। রসুন পেস্টটা দিয়ে নিয়েও খুব সুন্দরভাবে একটু নেড়ে ছেড়ে নিলাম। আসলে আদা রসুনের দেখবে গন্ধ যদি তরকারিতে থাকে না, তরকারির স্বাদটা কিন্তু খুব একটা ভালো লাগে না। একটা কথা আমি এখানে আরও বলে দিই, দেখো আমার মতো যেন পেঁয়াজটা ভাজতে গিয়ে একটু লাল লালভাবে যেভাবে পুড়ে যাচ্ছিলো, আর একটু হলেই কিন্তু পেঁয়াজটা পুড়ে যেত। অতটা পেঁয়াজ কিন্তু লাল করার প্রয়োজন নেই। হ্যাঁ, এই কথাটা মনে রেখো, একটু কম লাল করে ভেজো, যেমন নর্মালি মাংসের যেভাবে পেঁয়াজ ভাজো আর কি, সেইভাবেই কিন্তু এই মশলাটাকে কষিও। তারপরে দেখো এখানে লঙ্কা আর টমেটো, আমি এখানে ঝাল অনুযায়ী একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা আর একটা টমেটো পেস্ট বেটে রেখেছিলাম, সেই টমেটো বাটাটা এখানে দিয়ে নিলাম। দিয়ে এবার মশলার সাথে খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব। টমেটোর জলটাও একটু আমি দিয়ে দিলাম, মিক্সিতে যে বেটেছিলাম সেটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এবার মশলাটাকে কষাবো। মশলা যত সুন্দরভাবে কষানো হয় তোমরা তো জানোই রান্নার স্বাদ তত সুন্দর হয়, এটাই নাকি নিয়ম। তো যাই হোক, সেই মতো আমি ছোটো থেকে তাই জেনে আসছি, আর তাই এইভাবে কষিয়ে নিই। পাশেতে মাছের ঝালও বানাচ্ছিলাম,
কারণ এতটা মশলার গ্রেভি আমি এখান থেকে কিছুটা তুলে ওই মাছেতেই দিয়ে দেবো, ওই জন্য মানে এক কাছে বলো দুই কাজ হয়ে যাবে। হ্যাঁ, মাছে হয়তো অন্যরকম গ্রেভি হয় একটু, কিন্তু এটা দিলেও মন্দ লাগে না। এইভাবে এর থেকে এই মশলাটা আমি তুলে মাছের ঝালে দিয়েছিলাম, ওটাও কিন্তু বেশ ভালো লেগেছিল খেতে। তারপরে লঙ্কা গুঁড়ো কালারের জন্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আরও কিছুক্ষণ ধরে মশলাটাকে কষাবো একটু সামান্য জল দিয়ে। মশলাটা যখন দেখবো খুব সুন্দরভাবে কষিয়ে তেলটা ছেড়ে গেছে, তখন একটু আমি এখানে গরম মশলা দিয়ে নেব। এই গরম মশলাটা বাড়িতে বানানো হয়েছে, তোমরা চাইলে এমনি রেডিমেড গরম মশলা অনায়াসে ইউজ করতে পারো। তারপরে পরিমাণ মতো এখানে আমি জল দিলাম। আর একটা কথা খেয়াল রাখবে, মশলাটা কষানোর সময় কিন্তু সবসময় নজর রাখবে যে যাতে মশলাটাতে মানে তলায় লেগে না যায়, তা না হলে কিন্তু মাশরুমে মশলার গন্ধটা চলে আসবে, মানে পোড়া মশলার গন্ধটা, আর পুরো মাশরুমটা কিন্তু খেতে নষ্ট হয়ে যাবে, মানে ভালো লাগবে না খেতে। ধরা গন্ধ থাকলে দেখবে কোনো রান্নায় খুব একটা ভালো লাগে না, এটা কিন্তু খেয়াল রাখবে। তারপরে দেখো এই মাশরুম আর আলুটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু লবণ দিয়ে বেশ কিছুটা কষিয়ে নেব ঢেকে। মশলাটা অবশ্যই কিছুক্ষণ আমি ঢেকেই কষাবো। এখন আমি জল দেব না, একটু পরে খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পরে আমি এখানে জল দেব। দেখতে পাচ্ছ কষানোর সাথে মানে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছিলাম এই কষানোর সময়। আর যত সুন্দরভাবে গ্যাসের ফ্লেম লো করে যত সুন্দরভাবে এই মাশরুমটা কষাবে, এর টেস্টটা কিন্তু ততটা সুন্দর হয়। এরপর পরিমাণ মতো আমি যতটা গ্রেভি রাখবো সেই অনুযায়ী এখানে কিন্তু আমি জল দিয়ে দিলাম। খুব একটা বেশি আমি এখানে গ্রেভি রাখবো না, তাই তোমরা যতটা গ্রেভি রাখবে সেই অনুযায়ী কিন্তু জল এখানে দিয়ে নিও। মাশরুমে খুব একটা গ্রেভি রাখার প্রয়োজন পড়ে না, তাতে কিন্তু মাশরুমের টেস্ট অনেকটাই নষ্ট হয়ে যায়। এরকম গাঢ় মাশরুমের গ্রেভি রেখো, তাহলে মাশরুমের টেস্টটা বেশ ভালো লাগে। তারপরে দেখো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসে গেছে। এবার এটাকে একটুখানি ঢেকে দেব। রান্নাটা প্রায় কিন্তু শেষ। এই সময় যদি তুমি আর একটু গরম মশলা অ্যাড করতে চাও করতে পারো। আমি সামান্য একটু দিয়েছিলাম, কিন্তু আমার মনে প্রথমে যদি বেশ কিছুটা দিয়ে দাও তাহলে দেওয়ার প্রয়োজন নেই। এবার একটু 5 মিনিট এটাকে ঢেকে দেবো। ঢেকে নেওয়ার পর কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর এসে গেছে। আজকে এই পর্যন্ত, পরে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সামনে আসবো। ধন্যবাদ সকলকে। দেখো কত সুন্দর এটা।